বাঘ মরে গেছে, কিন্তু তার সন্তান এখনো জঙ্গল কিন্তু চষে ফেলছে। তো এই যে অনুভূতি, এই অনুভূতিটাই কিন্তু ব্যাখ্যা করে দেয় যে শিবাজি এবং শিবাজির তৎপরবর্তী তার সন্তান, তার ছেলে বা সাম্ভাজি, অনেকে সাম্ভাজিও বলে, অনেক সময় শম্ভুজিও বলা হয়, এরা কিভাবে রাজ্য, মারাঠা রাজ্যকে প্রতিষ্ঠা করেছিল মোগলদের এগেনস্টে দাঁড়িয়ে। কারণ দেখুন, শিবাজি এমন একটা ফর্মুলা নিয়েছিল, যে ফর্মুলাটা মোগল বা সুলতান আমল বা মোগল আমল, এরা কিন্তু সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতো ভারতীয় রাজাদের ওপর। তো সেই যে ফর্মুলা, আমি এখানে আলোচনা করছি না বিস্তারিতভাবে, ব্যাপারটা অন্যরকম হয়ে যেতে পারে। যে এটা আমরা দেখেছি যখন পদ্মাবত আমরা দেখতে গেছি, তখন বন্ধুত্বের আড়ালে এরা কিন্তু অন্যভাবে অ্যাটাক করে দিত সেই রাজার ওপর। তো শিবাজি হচ্ছে সেই রাজা যে ওদেরই ফর্মুলায় ওদেরকে মারতে শুরু করলো, যে তুমি যেমন বন্ধুত্ব করে বেইমানি করো, আমিও তোমার সাথে বন্ধুত্ব করেই বেইমানি করব। আর এইভাবেই কিন্তু শিবাজি এতটা অ্যাগ্রেসিভ এবং এতটা হিংস্রতার সাথে মারাঠা সাম্রাজ্যের বিজয়ের রথ উড়িয়েছিল মোগলদের এগেনস্টে, এবং পরবর্তীকালে তার ছেলে সাম্ভাজি বা শম্ভুজি, সে কিন্তু সেই জায়গাটাকে ধরে রাখতে পেরেছিল। এবং এইবারে সেই সিনেমাটাকে প্রেজেন্ট করছে তাওকে দীনেশ বিজয়ন, সেই ম্যাডক ফিল্ম। দেখুন, ম্যাডকের ছবি মানেই আমাদের এক্সপেকটেশন 10 গুণ বেড়ে যায়, কারণ ম্যাডক সেইভাবে নিজেকে কিন্তু প্রেজেন্ট করেছে। কারণ দীনেশ বিজনের ক্ষেত্রে বারবার একটা কথা আমি বলি প্রত্যেকটা ক্ষেত্রে, যে লোকটা 2004 সালে চাকরি ছেড়ে 2005 সালে ম্যাডক প্রোডাকশন হাউস তৈরি করেছিল, এবং তার তার 10 বছর পর 2014 সালে এসে প্রথম ছবি ফাইন্ডিং ফ্যানি করে। তার মানে এই লোকটা 9 বছর 10 বছর ধরে কতটা মার্কেট সার্ভে করেছে, এবং কতটা পড়াশোনা করেছে, এবং কতটা শিখেছে অ্যাজ এ প্রডিউসার, এবং কতটা সে খুঁতখুঁতে। এবং আজকে তার ফল সে 20 বছর পরে সে দেখতে পাচ্ছে, যে কিভাবে তার ছবিগুলো এক একটা ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে। যেটা আমরা গত বছর দেখলাম স্ত্রী 2, ওইটুকুনি একটা ছোট বাজেটের ছবি, কিন্তু কামিয়ে গেল 800 কোটি টাকা, 900 কোটি টাকার কাছাকাছি। তো এক্স্যাক্টলি এটাই তো ছবি। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে ম্যাডক এত বড় বড় স্কাই ফোর্সের মতন একটা বড় বিগ বাজেটের ছবি করলো, তারপরে এবার ছাওয়ার মতন একটা বিগ বাজেটের একটা এত বড় গ্র্যান্ডারের একটা এপিক সাগা, যেটাকে বলে এপিক সাগা কিন্তু করা হচ্ছে। এবং ভিকি কৌশলকে এত সুন্দর একটা লুকস দেওয়া হয়েছে, এবং ভিকি কৌশল শুধু এখানে ছাওয়ার লুকস নয়, ছাওয়ার এই লুকসেই কিন্তু ভিকি কৌশল ম্যাডকেরই আপকামিং সিনেমা পরশুরামও করছে, যেটা আমরা পরশুরামের জাস্ট আমরা পোস্টার রিলিজটা দেখেছি। পরশুরামের এবার টিজার বা ট্রেলার আগামী দিনে আসবে ছাওয়ার পরেই। তো ছাবা রিলিজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি। অনেকে ভাবছে কেন 14ই ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি শিবাজি জয়ন্তী, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মারাঠা রাজ্যে বা মুম্বাইতে প্রচুর উৎসব হয় শিবাজি, যেহেতু দেখুন আমরা বাঙালিরা হয়তো আমাদের মহাপুরুষদেরকে অতটা মনে রাখি না, হয়তো শুধুমাত্র 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রকে আমরা পুজো করি, বা আমাদের রাজাদের শশাঙ্ক বলুন বা লক্ষণ সেন বলুন, বল্লাল সেন বলুন, এদেরকে আমরা কাউকেই সেরকমভাবে সেরকম মানে মনে রাখিনি। কিন্তু মারাঠি বা মুম্বাই বা মারাঠা মহারাষ্ট্র, তারা কিন্তু শিবাজিকে আজও সর্বাগ্রে রাখে। যদি গণপতি তাদের মূল আরাধ্যা দেবতা হয়, তাহলে গণপতির পরে কিন্তু অবশ্যই শিবাজির স্থান থাকে। তো সেটা আমাদের মধ্যে নেই। তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা ছবির প্রেজেন্টেশন, এরকম একটা ব্যালেন্সড মানে ট্রেলারটার মধ্যে একটা ব্যালেন্স দেখতে পেলাম। তার মানে সিনেমা কতটা ব্যালেন্সড হতে যাচ্ছে, যেখানে কিন্তু সব কিছুই ঝলক ঝলক দেখাতে গেলো। সব থেকে অদ্ভুত লাগলো রশ্মিকা মন্দনার প্রেজেন্টেশন। যে রশ্মিকা মন্দনাকে এই লেভেলের অ্যানিমেল বলুন বা পুষ্পা বলুন, এই লেভেলের তাকে একটা লাস্যময় একটা সেক্সি অবতারে অলওয়েজ প্রেজেন্ট করেছে, সেই রশ্মিকাকে যখন এরকম মারাঠি সাম্রাজ্যের এক রমণীর মতন প্রেজেন্ট করা হচ্ছে, যে সাম্ভাজির স্ত্রী, মানে মারাঠা সাম্রাজ্যের রানী তৎকালীন সময়, তাকে যে প্রেজেন্ট করা হচ্ছে, এবং দেখুন প্রত্যেকেই প্রফেশনাল, সে তো তার পারফরমেন্স করে দেবে, এবার ডিরেক্টর বা প্রোডাকশনরা তো তাকে দিয়ে সেই কাজটা করিয়ে নেবে না। তো এক্স্যাক্টলি এই একটা জায়গাতেই কিন্তু অনেকেই পিছিয়ে যায়। তো সেইখান থেকে দাঁড়িয়ে ছাবার অন্যতম একটা আকর্ষণ হতে যাচ্ছে রশ্মিকা মন্দনার ছাবার লুকস, ছাবার প্রেজেন্টেশন। তো অবশ্যই ছাওয়া দেখার জন্য মুখিয়ে রয়েছি, কারণ এটা একটা এপিক সাগা এবং একটা হিস্টোরিক্যাল ব্যাপার আর কি। মানে সেইখান থেকে দাঁড়িয়ে ছবিটার মধ্যে ইতিহাসের প্রচুর
ইয়ে রয়েছে, কন্টেন্ট রয়েছে, ইতিহাসের প্রচুর ইনফ্লুয়েন্স রয়েছে এবং এই ইতিহাসটা নিয়েও আমি আসবো, আমার এডুকেশন চ্যানেলেও আসবো, আমার এখানেও আসবো। কিন্তু ঘটনা হচ্ছে যে আরেকটা জিনিস যেটা বলতেই ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই ছবির আরেকটা সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, সেটা হচ্ছে অক্ষয় খান্নার লুক। যে অক্ষয় খান্নাকে আমরা কমেডি অবতারে দেখেছি, যে অক্ষয় খান্নাকে আমরা কমেডি অবতারে প্রিয়দর্শনের ছবিতে, ম্যাক্সিমাম প্রিয়দর্শনের ছবিতে দেখেছি, যে অক্ষয় খান্নাকে আমরা নেগেটিভ অবতারে ম্যাক্সিমাম আব্বাস মুস্তানের ছবিতে দেখেছি, কিন্তু এবার অক্ষয় খান্না যেন ভিলেনের চরিত্রে অন্য রকমভাবে প্রেজেন্ট হচ্ছে। ঔরঙ্গজেবের যে লুকস দেওয়া হয়েছে অক্ষয় খান্নাকে, সেই লুকস দেখলে, মানে যারা দেখেননি এখনও দেখে নিন, সেই লুকস দেখলে এমনিতেই, মানে প্রথমেই যখন টিজার বেরিয়েছিল তখনই আমরা বলেছিলাম যে অক্ষয় খান্নাকে দেখে হতভম্ব, মানে কিছুক্ষণ বোঝা যায়নি যে এটা অক্ষয় খান্না। তো ট্রেলারে তো আরও পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই ডুয়েলটা সেই 1 বছর ধরে দেখার জন্য ওয়েট করছি, যে অক্ষয় খান্না অ্যাজ এ ঔরঙ্গজেব এবং ভিকি কৌশল অ্যাজ এ সম্ভাজি কীভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে। এবং 14ই ফেব্রুয়ারি ছবি রিলিজ করছে এবং অবশ্যই ছবির জন্য কুশল কামনা থাকলো। আর অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।